নারায়ণগঞ্জের বিসিকে ডাইং কারখানায় বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৬ শ্রমিকের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। অনলাইন জুয়াসহ ডিজিটাল অপরাধে ব্যবহার হচ্ছে চোরাই হ্যান্ডসেট, ভোটের আগেই চালু হচ্ছে এনইআইআর সিস্টেম। এই বছরের ডিসেম্বর বা আগামী জানুয়ারির মধ্যে আমরা এটা মোটামুটি এটাকে ইফেক্টিভ করে ফেলতে পারবো। আমরা যখন এই এনইআইআরটা চালু করব, এরপর থেকে অবৈধ কোনো সেট আর নেটওয়ার্কে এন্ট্রি করতে পারবে না। বেনাপোল স্থলবন্দরের সন্ধ্যা ৬টার পর আমদানি রফতানি বন্ধ, কাস্টমস হাউসের সিদ্ধান্তে বিপাকে ব্যবসায়ীরা। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবিয়া স্মৃতি। নারায়ণগঞ্জের বিসিকে একটি কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকাল 8:30টার দিকে MS ডাইং প্রিন্টিং এবং ফেয়ার অ্যাপারেন্স কারখানার মধ্যবর্তী জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে। দগ্ধরা হলেন নির্মাণ শ্রমিক আল আমিন আজিজুল্লাহ, সেলিম, জালাল মোল্লা, নাজমুল হুদা এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নূর মোহাম্মদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে সকালে ফেয়ার অ্যাপারেন্স কারখানায় RS রুমের গ্যাস লাইন সংস্কারের কাজ চলছিল। এই সময় অসাবধানতাবশত গ্যাস লাইনে আগুন ধরে বিস্ফোরণটি ঘটে। এতে ৬ জনের শরীর ঝলসে যায়। তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন তাদের সহকর্মীরা। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান জানিয়েছেন যে দগ্ধ ৬ জনের মধ্যে ৫ জনকে ভর্তি করা হয়েছে, একজনকে রাখা হয়েছে অবজারভেশনে। এদের মধ্যে 2 জনের শ্বাসনালী পুড়ে গেছে, তারা আইসিইউতে ভর্তি অবস্থায় রয়েছে, আশঙ্কাজনক অবস্থা। গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ড হয়, ওখানে 6 জন রোগী আমাদের কাছে এসেছেন। তো 6 জনের মধ্যে আমরা 5 জনকে ভর্তি রেখেছি আর একজনকে আমরা অবজারভেশন ওয়ার্ডে রাখছি। তো 2 জন আশঙ্কাজনক অবস্থায় আছেন, কারণ ওনাদের শ্বাসনালী পুড়েছে, ওনাদেরকে আমরা আইসিইউতে শিফট করছি। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানতে আমরা সেখানে যেতে চাই। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী আমির হোসেন স্মিথ। বিস্ফোরণের এখনকার লাস্ট আপডেট কি আছে আপনার কাছে? স্মৃতি, যে নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীর 2টি ফ্যাক্টরির মাঝখানে, অর্থাৎ MS ডাইং এবং ফেয়ার অ্যাপারেলস, এই 2টি গার্মেন্টস কারখানার কিন্তু মাঝামাঝি হচ্ছে তাদের মধ্যবর্তী জায়গায় কিন্তু তাদের এই গ্যাস চেম্বার লাইনটি, অর্থাৎ RMS রুম যেখান থেকে গ্যাস মূলত ফ্যাক্টরিগুলোতে সরবরাহ হয়, সেই ছোট আকারে ছিল, সেটি বড় করার জন্য কাজ করা হচ্ছিল। ঠিক সেই সময় কিন্তু গ্যাস চেম্বারটিতে যে লাইন, গ্যাসের যে লাইনগুলো, সেটি বন্ধ না করে গ্রাইন্ডিং মেশিন থেকে লোহার যে পাইপ সেটি কাটার সময় কিন্তু বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণে কিন্তু আগুন ধরে যায় এবং ধোঁয়ায় কুণ্ডলি পাখি পুরো এলাকাতে ধোঁয়ায় হয়ে যায়। সেখানেও কিন্তু 6 জন শ্রমিক দগ্ধ হয় এবং তারা মূলত গ্যাস ঠিকাদারের যে নিয়োজিত শ্রমিক, তাদের মধ্যে 4 জন ছিল ফেয়ার অ্যাপারেলসে কাজ করছিলেন এবং 2 জন হচ্ছে MS ডাইং কারখানায় কাজ করছিলেন। এই মোট 6 জন, এবং তারা মূল গ্যাস পাইপলাইন থেকে ওখানে যে গ্যাসটি দিচ্ছেন সেই পাইপে কাজ করছিলেন, যে কারণে কিন্তু অসাবধানতাবশত, অর্থাৎ গ্যাস লাইনের পাইপটি একেবারে চাবি বন্ধ করে দিত, তাহলে কিন্তু এই দুর্ঘটনা প্রতিরোধ করা যেত। এই ভুলের কারণে কিন্তু আজকে এই দুর্ঘটনা হয়। সর্বশেষ আমরা যেটুকু জানতে পেরেছি, তারা গ্যাসের লাইনের কাজ এখনো চলমান রেখেছেন, তারা সেটি সম্পূর্ণ করবেন। আর যারা আহত হয়েছেন তাদের অবস্থা আসলে 24 ঘন্টা না পেরোলে বোঝা যাচ্ছে না তাদের ভাগ্যে কি ঘটবে। তবে তাদের মধ্যে 4 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক, 2 জনের শ্বাসনালী পুড়ে গেছে বলে চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন। সর্বশেষ তারা চিকিৎসাধীন আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখছেন। তারপরে আসলে বোঝা যাবে শ্রমিকদের ভাগ্যে কি করছে। তবে গ্যাস লাইনের পাইপ শ্রমিকদের ভাগ্যে কি করছে, তবে গ্যাস লাইনের পাইপ লাইনের কাজ এখনো চলমান রয়েছে। তারা বলছেন যে এটি সংস্কার না করলে তাদের আসলে ফ্যাক্টরি চালাতে সমস্যা হচ্ছে, যে কারণে কিন্তু তারা কাজটি শুরু করেছিলেন। স্মিথ, অনেক ধন্যবাদ আপনাকে। অনলাইন জুয়া এবং প্রযুক্তি নির্ভর নানা অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে অবৈধ পথে আসা হ্যান্ডসেট।
চুরি বা হারিয়ে যাওয়া হ্যান্ডসেটও ব্যবহার করা হচ্ছে। তাই চোরাই হ্যান্ডসেট বন্ধ এবং হারিয়ে যাওয়া সেট উদ্ধারে এবার জাতীয় নির্বাচনের আগেই চালু হচ্ছে NEIR সিস্টেম। প্রাথমিক পর্যায়ে ডিসেম্বরের পরে কেনা কোনো সেট নেটওয়ার্কে চালু হবে না। পরবর্তীতে ধাপে ধাপে শুল্ক ফাঁকি দিয়ে আসা হ্যান্ডসেটও বন্ধের পরিকল্পনা করছে নিয়ন্ত্রক সংস্থা। বাট যে কোনো ডিভাইস হারায় গেলে সেটা অটোমেটিকলি দ্যাট পার্টিকুলার ডিভাইস ইজ ইউজ ফর সাম কাইন্ড অফ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। এইটার প্রেক্ষাপটে যেমন ব্যক্তি নিরাপত্তাটা বিঘ্নিত হয়, একই সাথে এটার সাথে আবার অন্য অ্যাসোসিয়েট ক্রাইমগুলো জড়িয়ে যায়। একটা পর্যায়ে পর্যন্ত গিয়ে আটকে যাচ্ছি, তাদেরকে এক্সাক্ট আইপি থেকে আমরা এক্সাক্ট লোকেশন বা এক্সাক্ট নাম্বারটা বের করতে পারছি না, বা মোবাইল নাম্বার বের করলে সেখানে দেখা যাচ্ছে এটা ফেক নাম্বার ইউজ করছে, ফেক আইডি ইউজ করতেছে। অনলাইন জুয়া এবং বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে অবৈধ পথে আসা অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহার হচ্ছে, এমন অভিযোগ করেন রাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। অতি সম্প্রতি বিটিআরসিতে আয়োজিত সভায় তারা বলেন, চোরাই পথে আসা হ্যান্ডসেটের অনুপ্রবেশ ঠেকাতে না পারলে প্রযুক্তি নির্ভর অপরাধ পুরোপুরি দমন সম্ভব নয়। অপরাধ দমন এবং এ খাত থেকে সরকারের শতভাগ রাজস্ব নিশ্চিত করার জন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা NEIR সিস্টেম চালু করতে চায় বিটিআরসি। বিগত সময়ে নানা অজুহাতে NEIR বাধাগ্রস্ত হলেও চোরাই হ্যান্ডসেট প্রবেশ ঠেকাতে এবার জাতীয় নির্বাচনের আগেই NEIR চালুর বিষয়ে অনড় নিয়ন্ত্রক সংস্থা। এটা একটা সিকিউরিটি হ্যাজার্ড। আমার আশা হচ্ছে আগামী এই বছরের ডিসেম্বর বা আগামী জানুয়ারির মধ্যে আমরা এটা মোটামুটি এটাকে ইফেক্টিভ করে ফেলতে পারবো। আমরা যখন এই NEIR-টা চালু করব, এরপর থেকে অবৈধ কোনো সেট আর নেটওয়ার্কে এন্ট্রি করতে পারবে না। NEIR মাধ্যমে প্রাথমিক পর্যায়ে চলতি বছরের ডিসেম্বর মাসের পরে শুল্ক ফাঁকি দিয়ে আসা কোনো হ্যান্ডসেট নেটওয়ার্কে সচল হবে না। তবে ডিসেম্বরের আগে কেনা এ ধরনের হ্যান্ডসেট পরবর্তীতে যাচাই বাছাই করে ধাপে ধাপে নেটওয়ার্কে অচল করার পরিকল্পনা করছে নিয়ন্ত্রক সংস্থা। একটা IMEI নাম্বারে 100টা সেট রেজিস্ট্রি করা আছে, ওর মধ্যে একটা হচ্ছে অরিজিনাল, বাকি 99টা হচ্ছে ফেক। গ্রাহকরা কিনেছেন না জেনে। এদের যে একটা অসুবিধা হবে, আর্থিক ক্ষতি এবং অসুবিধা হবে, এইটাকে মিনিমাইজ করার জন্য আমাদেরকে স্টেপ বাই স্টেপ যেতে হবে আগের যে সেটগুলো ছিল সেগুলো ডিঅ্যাক্টিভেট করার জন্য। সো ওই জায়গাটা কিছুটা সময় লাগবে। স্থানীয় হ্যান্ডসেট নির্মাণকারীদের তথ্য বলছে, বর্তমানে নেটওয়ার্কে সচল থাকা 60% বেশি স্মার্টফোন চোরাকারবারীদের হাত ধরে দেশে ঢুকেছে। তাদের অভিযোগ, ভারতের নকল এবং রিফারবিশ হ্যান্ডসেটের বড় বাজার এখন বাংলাদেশ। ইন্ডিয়ার রিফাবলিশ মার্কেটের ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট কিন্তু বাংলাদেশ মার্কেট হয়ে যাচ্ছে, এবং কাস্টমার জেনেই কিন্তু তারা এই ওল্ড এবং পুরনো হ্যান্ডসেটটা কিনছে। আমরা দেখছি যে কোনো একটা দামি হ্যান্ডসেট 1 বছরের পুরনো অথবা 6-7 মাসের পুরনো হ্যান্ডসেট তারা 30-40% কম দামে বাংলাদেশের বাজারে পাচ্ছে, এবং কাস্টমার বুঝিয়ে এটা কিনছে, কারণ কাস্টমার একটু হাই এন্ডের সেট ইউজ করতে চাচ্ছে এবং সে দেখছে যে একটা হাই এন্ডের সেট সে নতুন হ্যান্ডসেটের থেকে 50% কস্টে পাচ্ছে। অবৈধ হ্যান্ডসেট চোরাকারবারীদের দাপটে এ খাত থেকে সরকার প্রতিদিন রাজস্ব হারাচ্ছে 7 কোটি টাকার বেশি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে চোরাই পণ্য অনুপ্রবেশ ঠেকাতে পূর্ব কোনো ঘোষণা ছাড়াই বেনাপোল স্থলবন্দর দিয়ে সন্ধ্যা 6টার পর সব ধরনের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কাস্টমস হাউস। এতে সীমান্ত জুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। বিপাকে পড়েছেন সেখানকার ব্যবসায়ীরা। কর্তৃপক্ষের দাবি যে C&F এজেন্টদের সাথে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অ্যাসোসিয়েশনের নেতারা অবশ্য বলছেন যে এই ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। 2017 সালের 1 আগস্ট দুই দেশের সিদ্ধান্ত অনুযায়ী বেনাপোল পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট 24 ঘন্টায় চালু রাখার ঘোষণা দেওয়া হয়। গত বছর রাজস্ব বোর্ড দেশের সব কাস্টমস হাউস 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে, কিন্তু বেনাপোলে সেই নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি। ব্যবসায়ীরা বলছেন যে প্রতিদিন গড়ে 200 থেকে 250 কোটি টাকার আমদানি রফতানি হয় এই বন্দর দিয়ে। সময়সীমা কমে যাওয়াতে বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। সীমান্তে প্রতিদিন আটকে থাকছে প্রায় 1,500-এরও বেশি পণ্যবাহী ট্রাক। এসব ট্রাকে রয়েছে ফল, সবজি, মাছ, রাসায়নিক কাঁচামাল সহ দ্রুত পচনশীল পণ্য। আগে প্রতিদিন গড়ে 400 থেকে 450 ট্রাক পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করলেও এই সিদ্ধান্তের পর তা কমে 180 থেকে 200টিতে নেমে এসেছে। আমদানি রফতানিকারকরা সমিতির হিসাব অনুযায়ী প্রতিদিন প্রায় 100 থেকে 150 কোটি টাকার পণ্য খালাস আটকে থাকায় ব্যবসায়ীরা যেমন বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ব্যবসায়ীরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, কারণ এই ধরনের পণ্যের ভিতরে পচনশীল পণ্য থাকে। আগে 400 থেকে 500 গাড়ি আমদানি রপ্তানি হতো, এখন সেটা 200-250 এর ভিতরে চলে আসছে।
একটা গেট পাস যখন আমাদের দেশে পণ্য ঢোকার জন্য গেট পাস হয়, তখন 1 ঘন্টা 2 ঘন্টা পরে বা একদিন পরে বা দিনের দিন গেট পাস হওয়ার সাথে সাথে মালটা ঢুকে যেত। এখন দেখতে পাচ্ছি যে আজকে গেট পাস হলে 3 দিন পরে 4 দিন পরে মাল ঢুকছে। এই কারণে ইন্ডিয়াতে ভীষণ আকারে একটা পণ্য জট সৃষ্টি হয়েছে। মধ্যরাতে 22 দিনের নিষেধাজ্ঞা শেষে নদ নদীতে শুরু হয়েছে মাছ ধরা। নৌকা এবং জাল নিয়ে ইলিশ ধরতে নেমেছেন জেলেরা। কাঙ্ক্ষিত মাছ শিকারের মাধ্যমে দিন বদলের আশা থাকলেও ইলিশ কম পাওয়াতে হতাশ হয়েছেন তারা। তবে মৎস্য বিভাগের দাবি যে নিষেধাজ্ঞা সফল হওয়াতে ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াবে। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নদীর মুক্ত বাতাসে জেলেদের নিঃশ্বাস, মাছ ধরায় তাদের ব্যস্ততা, নদীও যেন তাদের কোলাহলে মুখর। মধ্যরাতে শেষ হয়েছে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা। এরপর থেকেই মাছ শিকারে নেমেছেন ভোলা, শরীয়তপুর, পটুয়াখালী সহ বিভিন্ন অঞ্চলের জেলেরা। কোরাল, পোয়া, পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়লেও ইলিশ মিলছে কম। ইলিশ মাছ কম, এই কোরাল মাছ, বোয়াল মাছ, সুরকা মাছ মিলে দিলে 1000-20 টাকার মাছ পাইছি। নদীতে মনে করেন যে পরিমাণ মাছ মনে করছি আমরা ওই পরিমাণ মাছ পাইনি। পাঙ্গাস মাছ তো কেউ পাইছে, কেউ 5টা 10টা 20টা পাইছে। নিষেধাজ্ঞার সময়টা খুব একটা ভালো কাটেনি জেলেদের। মাছ ধরে ঋণ পরিশোধের আশা থাকলেও নতুন করে হতাশায় ডুবছেন মৎস্যজীবীরা। 27টা দিন যদি মাছ পরে মোটামুটি দিতে পারো, মাছ সমিতির দেন আর তো ঘরে এসে বই রয়েছে যে এবার তো গর্তিনি বাই করেন জানা যায়। কিছুটা ডিম আছে আর বেশিরভাগই ডিম ছাড়ে। 3 জন গেছি জেলে, যা মোটামুটি 3000 টাকার মাছ পাইছি, আবার যাবো। এদিকে বাজারে গিয়ে হতাশ ক্রেতারাও। শরীয়তপুরে বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা কেজিতে। ছোট ইলিশ মিলছে 800 থেকে 1200 টাকায়। পাঙ্গাসের সরবরাহ বেশি হলেও দাম নিয়ে রয়েছে অভিযোগ। পাঙ্গাসের কেজি আজকে 900-1000 টাকা। আপনি চিন্তা করেন, এই যে 22 দিন অভিযানের পরে এত দাম, এটা তো মধ্যবিত্ত ফ্যামিলির বাইরে। প্রতিযোগিতামূলক ভাবে কিনা বেচা হইতেছে, এতে করে আমাদের জন্য কিনার খুব দুঃসাহস, কষ্টকর হয়ে গেছে। মৎস্য বিভাগের দাবি এবারের নিষেধাজ্ঞা সফল হওয়ায় ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াবে। আশ্বিনে বড় পূর্ণিমা থেকে মা ইলিশ কার্যক্রম শুরু হয়েছে। হয়তো আমরা 50% বা হয়তো তার কিছু 2% বা 5% প্লাস মাইনাস আমরা স্পেন্ট ইলিশ পাবো এবং ইলিশের ডিম ছাড়ার হারটা এরকমই হবে। আশা করছি আমাদের যে পরবর্তী টার্গেট 5,30,000 মেট্রিক টনকে ছাড়িয়ে যাবে আমাদের ইলিশের উৎপাদন। মা ইলিশ রক্ষায় গত 4 অক্টোবর থেকে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মাঠ পর্যায়ে সুষ্ঠু এবং সফলভাবে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে খুলনা বিভাগীয় পর্যায়ে সর্বজনীন পেনশন মেলা শুরু হয়েছে। দিনব্যাপী আয়োজন উদ্বোধন করেছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। এর আগে বিভাগীয় প্রশাসন চত্বরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পরে অতিথিরা মেলায় 1/2 সেবাদানকারী প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেছেন। বিভাগীয় অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত রয়েছেন রেলপথ সচিব ফাহিমুল ইসলাম এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মহিউদ্দিন খান। সভাপতিত্ব করেছেন সেখানে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার ফিরোজ শাহ। মন্ত্রিপরিষদ সচিব বলেছেন যে সরকারের প্রত্যাশা সকলেই সর্বজনীন পেনশনের আওতায় আসবে। সেই লক্ষ্যেই নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। অসংখ্য মানুষ কোনো রকম বেনিফিটের আওতায় থাকে না। সেই মানুষগুলিকে যদি আমরা এই পেনশন স্কিমের আওতায় আনতে পারি, তাহলে আমাদের জনগণ, আমাদের পুরো পপুলেশন এখানে উপকৃত হবে। উৎপাদন ভালো হলেও মৌসুমের শেষ পর্যায়ে দরপতন। পাইকারিতে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকায়। এতে খরচ এবং হিমাগার ভাড়া পুষিয়ে লাভ তো দূরে থাক, চালান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মুন্সিগঞ্জের ব্যবসায়ীরা। অন্যদিকে হিমাগারগুলোতে মজুতকৃত বিপুল পরিমাণ আলু নির্ধারিত সময়ে বাজারজাত না হলে দেখা দেবে নতুন করে সংকট। মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুর দেওয়ান হিমাগার মৌসুমের শেষ পর্যায়ে, তবু শেড সয়লাভ আলুতে বিক্রি হচ্ছে না তেমন। শুধু এখানেই নয়, জেলার অধিকাংশ হিমাগারে এখনো মজুদ বিপুল পরিমাণ আলু। কেননা চাহিদার তুলনায় ফলন হয়েছে ঢের বেশি, তাই বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। হিমাগার পর্যায়ে ক্রমাগত দরপতনে কেজি প্রতি বিক্রি হচ্ছে 10 টাকারও কমে। ব্যবসায়ীরা বলছেন, এমন লোকসান হলে আগামীতে চাষাবাদ নিয়েও দেখা দিবে শঙ্কা। টাকা পাচ্ছে না, আলু বেচতে পারতেছে না, পাইকার নাই, আলু সারা বাংলাদেশ ওভার। যে পরিমাণ আলু হয়েছে এই পরিমাণ আলু তো বাংলাদেশে চলে না। আমার খরচ হয়েছে আপনার 32 লক্ষ টাকা খরচ হয়েছে, পাইছি 8 লক্ষ টাকা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবছর 10,60,000 টন আলু উৎপাদন হয়েছে। সংশ্লিষ্টরা জানান নতুন মৌসুমের জন্য আগামী নভেম্বরের মধ্যে খালি করতে হবে হিমাগার। তবে নির্ধারিত সময় এসব আলু বাজারজাত করা নিয়ে রয়েছে সংশয়। এখনো বাকি 70,000 ব্যাগ। এই 70,000 ব্যাগ সামনের যে সময় আছে 20 নভেম্বর আমাদের কোল্ড মেয়াদ শেষ, কিন্তু এই আলু ডেলিভারি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আলুর দাম কমতেছে, এখন আমাদের ভাড়া 300 টাকা, এখানে 270-80 টাকা বেচা কেনা হইতেছে। আমাদের ভাড়া কোম্পানি পাইতেছে না। সংকট নিরসনে রপ্তানি ও সরকারি খাদ্য বান্ধব কর্মসূচিতে আলু অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হচ্ছে বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। এই মুহূর্তে আর স্পেসিফিক নির্দেশনা হয়তো আসবে, আমরা যেহেতু সুপারিশ মানে প্রেরণ করেছি নতুন নির্দেশনা, আমরাও এটা প্রস্তাবনা প্রেরণ করেছি যে বিদেশে যদি রপ্তানি করা সম্ভব হয় এটা সরকারের উদ্বোধন কর্তৃপক্ষ অবশ্যই বিবেচনা করবে। দেশে আলু উৎপাদনে অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জ। জেলায় সচল 61টি হিমাগারের মধ্যে এখনো মজুদ রয়েছে 3,15,828 মেট্রিক টন আলু। বিপুল পরিমাণ এই আলুর বিষয়ে যথাযথ উদ্যোগের দাবি এখন সকলের। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে কিন্তু আমরা সকালের দিকে দেখেছিলাম যে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছিল পুঁজিবাজার, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ শেষ ভাগে এসে আবার দেখতে পাচ্ছি পতনের ধারায় চলে গেছে পুঁজিবাজারে ঢাকা শেয়ার বাজারের সূচকগুলো। আজকে প্রধান সূচক ঢাকা শেয়ার বাজারে দেখতে পাচ্ছি যে 22 পয়েন্টেরও বেশি, কাছাকাছি 23 পয়েন্টের মতো কিন্তু প্রধান সূচকটি কমে গেছে এবং 5,126 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। অন্য আরও দুটি সূচক কমেছে। ডিএসএস সূচক সেটি 4 পয়েন্টের বেশি কমে 1,083 পয়েন্টে আছে এবং 30 সূচক সেটি কিন্তু 1,986 পয়েন্টে অবস্থান করছে, সেটিও কিন্তু প্রায় 11 পয়েন্টেরও বেশি কমে। টোটাল ট্রেড হয়েছে আজকে ঢাকা শেয়ার বাজারে 461,55,00,000 টাকার মতো শেয়ার এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু দিনের শেষে এসে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামের পতন হয়েছে। 198টি কোম্পানির শেয়ারের দাম আজকে টোটাল কমেছে ঢাকা শেয়ার বাজারে, 142টি দাম বেড়েছে এবং 59টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20তে আজকে কি দেখতে পাচ্ছি, খান ব্রাদার্স পিপি ওভেন, এটি কিন্তু সকাল থেকে প্রথম অবস্থানটি দখল করে রেখেছে এবং টোটাল ট্রেড করেছে আজকে দিন শেষে 19,36,00,000 টাকার মতো শেয়ার এবং ট্রেড হয়েছে সারাদিন ধরে 95 থেকে 102 টাকার মধ্যে। 98 টাকা 70 পয়সা কোম্পানির লাস্ট প্রাইস ছিল। প্রগতি ইন্স্যুরেন্স এটি দ্বিতীয় অবস্থানে আছে, 15,80,00,000 টাকার মতো শেয়ার ট্রেড করে। ডোমিনিজ আছে তৃতীয় অবস্থানে এবং এটি কিন্তু 13,47,00,000 টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে আজকে। চট্টগ্রাম শেয়ার বাজারে কি অবস্থা, সেখানেও কিন্তু আজকে দিনের শেষে এসে আমরা নিম্নমুখী প্রবণতা দেখতে পাচ্ছি। সার্বিক সূচক এটি সিএসপি, সেটি কিন্তু আজকে দিন শেষে 24 পয়েন্টের মতো কমেছে এবং 14,389 পয়েন্টে সূচকটি অবস্থান করছে। টোটাল ট্রেড হয়েছে আজকে সিএসসিতে 11,47,00,000 টাকার মতো শেয়ার এবং ট্রেড হয়ে গেছে সারাদিন ধরে 188টি প্রতিষ্ঠানে। এর মধ্যে এখানেও কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে গেছে। 92টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, 75টি কোম্পানির শেয়ারের দাম মাত্র বেড়েছে এবং 21টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।